প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ধরুন আধার রাতে আপনি গ্রামের কোনো এক নির্জন মেঠো পথ দিয়ে একাকী হেঁটে যাচ্ছেন। হঠাৎ করেই এক মুহূর্তের জন্য আবছা চাঁদের আলোয় আপনি দেখতে পেলেন বাচ্চারের পাশে দাঁড়িয়ে আছে কোনো একটি ছায়ামূর্তি। ছায়ামূর্তিটির অস্বাভাবিক উচ্চতা এবং আগুনজরা চোখ স্পষ্ট জানান দিচ্ছে যে সে আমাদের এই জগতের কেউ নয়। এমন সময় আপনি যতই সাহসী হন না কেন, ভয়ের এক শীতল শিহরণ কিন্তু আপনার শির দ্বারা দিয়ে প্রবাহিত হতে বাধ্য। আমাদের দেশে সম্ভবত এমন একটিও অঞ্চল খুঁজে পাওয়া যাবে না যেখানে কোনো কালেই মানুষ এই ধরনের ভয়ের অথবা ব্যাখ্যাহীন ঘটনার সম্মুখীন হননি। আমাদের লিসেনারদের কাছ থেকে প্রতিনিয়ত পাওয়া এমনই অসংখ্য ঘটনার মধ্য থেকেই বাছাই করা সত্য ভয়ের ঘটনাটি নিয়ে আমাদের আজকের এপিসোড। প্রতিটি ঘটনার শুরুতে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম এবং ঠিকানা উল্লেখ করা হয়, তবে বাস্তবতার কারণে কয়েকটি ঘটনার সাথে জড়িত চরিত্রদের ছদ্মনাম আমি ব্যবহার করি। আশা করি আজকের এই এপিসোডটি আপনাদের সত্য ভয়ের ঘটনা জানার তৃষ্ণাকে কিছুটা হলেও মেটাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন শুরু করি আমাদের আজকের এপিসোড। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে এখন আমি যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন জাহিদুর রহমান পিয়াল, বরিশাল জালকাঠি থেকে। আপনারা অনেকেই সুন্দরবন রিলেটেড ঘটনা আমার কাছে শুনতে চেয়েছিলেন। আজকে তেমন একটি রক্ত হিম করা ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম মুবারক। এই মুবারক কাকা কুয়েত থেকে দেশে ফিরেছেন প্রায় 5 মাস হয়েছে। দেশে ফিরেই সে তার প্রতিবেশী বা বন্ধুদের গাছের আড়ত দেখে চিন্তা করেন আর তিনি বিদেশে যাবেন না, দেশেই এই গাছের ব্যবসা করবেন। আর স্বরূপকাঠি খুবই নাম করা একটা গাছের আড়ত। এই স্বরূপকাঠির প্রায় 85% মানুষ এই কাঠের ব্যবসার সাথে তারা জড়িত। তখন মুবারক কাকাও সে আর বিদেশ না গিয়ে তার চেনা জানা এই গাছের ব্যবসাতেই তিনি মন স্থির করেন। তার বয়স ছিল প্রায় মধ্যবয়স্ক। তার ছেলেরাও বেশ বড় ছিল, তাই এক ছেলেকে বিদেশ পাঠান আর ছোট ছেলেকে নিয়ে তিনি ব্যবসা শুরু করেন। এই মুবারক কাকা কি করতেন, প্রায় গাছ কেনার জন্য জাহাজ নিয়ে 4 থেকে 5 দিনের জন্য অনেক জায়গায় যেতেন, আর তার ছেলে তার আড়ত সামলাতেন। এভাবেই তাদের ব্যবসা দিন দিন ভালোই বড় হচ্ছিল, গাছের চাহিদাও বাড়ছে। তাই তিনি কি করতেন, তার বড় একটি ট্রলার এবং আরও 2-3 জন লেবার নিয়ে 6 থেকে 8 দিনের জন্য গাছ খুঁজে কেনার জন্য তিনি বের হয়ে যেতেন। এখন যে ঘটনাটি বলছি, এই ঘটনার সময়কাল 90 দশকের দিকে। 1995 সালের 8ই আগস্ট এমবি টিপু 8 নামে একটা ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে সকাল সকাল মুবারক কাকা আর 2 জন লেবার নিয়ে বের হয়ে যান। ওই লেবারদের নাম ছিল এনায়েত আকন আর মৌজালি মিয়া। এরা ছিল মুবারক কাকার আড়তের নিজস্ব লেবার এবং এরা সবসময় এই মুবারক কাকার সঙ্গেই থাকতেন। তিনি যেদিন রওনা দিলেন ওই দিন বেশ সকাল থেকেই টিপ টিপ বৃষ্টি পড়ছিল। মুবারক কাকা সহ তার সাথে যে 3 জন আছে তার মধ্যে 2 জনের নাম তো বললাম, কিন্তু ট্রলার চালকের নামটা কাকা বলতে পারেননি। তো যাই হোক, ওই মুবারক কাকা ও তার 2 জন লোক ট্রলারের ছুঁয়ের মধ্যে বসেছিলেন। সুইটার অর্ধেক জায়গা জুড়ে ছিল একটা চৌকি বা খাটের মতো, আর বাকি অংশে ছিল চেয়ার টেবিল আর অন্যান্য কাজ করার কিছুটা স্পেস। তাদের গন্তব্যস্থল ছিল সুন্দরবন। তিনি তার চাহিদা মেটানোর জন্য সুন্দরবনের আশেপাশের এলাকার মানুষের সহায়তায় বনের গাছ তিনি কেটে আনার কথা ভাবছিলেন। তার বাড়ি পিরোজপুর জেলায়, আর সুন্দরবন বাগেরহাট জেলার কাছাকাছি। তাই মুবারক কাকার এই বিষয়টি নিয়ে তেমন বেগ পেতে হয়নি। তিনি নিজেও এই সুন্দরবনের এলাকাটা চিনতেন।
তো যাই হোক, মোবারক কাকার সাথে গাছ কাটার যন্ত্রপাতিও ছিল। তিনি সুন্দরবনের আশেপাশে একটা এলাকায় আস্তানাও ঠিক করে ফেলেছিলেন। স্থানটি হচ্ছে খুলনা জেলার নামকরা একটা 5 তারকা হোটেল, যার নাম রয়্যাল হোটেল। এই হোটেলটি যেখানে অবস্থিত সেই স্থানের নামকরণ হয়েছে ওই হোটেলের নামেই। একটা প্রত্যন্ত অঞ্চল, সেখান থেকে সুন্দরবনের দূরত্ব শুধুমাত্র একটা খাল। এই খালটির এক পাশে বন, আর ঠিক অন্য পাশে 3 তলা বিশিষ্ট একটা বিশাল বড় রিসর্ট। এইটা বানানোর পরে প্রায় এখানের লোকজনের ছোট ছোট দল বেড়াতে আসতো, কিন্তু অজানা কোনো কারণে তারা একদিনের বেশি সেখানে কেউ থাকতে পারতো না। এর 1 বছর পরেই হোটেল পক্ষ এই রিসর্ট বন্ধ করে দেন। তখন ওই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তাই মোবারক কাকা কি করেন, যে কোনো উপায়ে ওই রিসর্টে থাকার তিনি ব্যবস্থা করেন, আর এখানে থেকেই সে তার এই কাজ পরিচালনা করতে চান, যেখানে তার জন্য অনেক সুবিধা ছিল। পাশেই বন আর নদীও ছিল। তাই তার যে উদ্দেশ্য ছিল, এর চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। প্রথম দিন রাতে মোবারক কাকা সহ তার ওই 2 জন লোক আর মাঝি ছিলেন। তারা তখন 3 তলার বারান্দা বসে গল্প করছিল আর প্ল্যান করছিল। এমন সময় মোবারক কাকা দেখতে পান ঠিক নদীর অপর পাশে বনের দিকে নদীর ভেতরে হঠাৎ একটা আগুনের গোল কুণ্ডুলি এসে পড়েছে, আর ওই জিনিসটা তখন জ্বলজ্বল করছিল। মোবারক কাকা কি করেন, তার ওই যে 2 জন লোক ছিল তাদেরকেও তিনি এই বিষয়টা দেখান। তাদের সাথে মাঝিও ছিল। তারা সবাই কিন্তু গ্রামের মানুষ, তাই তারা এই বিষয়টা জানতো। তারা সবাই বলে, বা তাদের মতে, ওটা কিছু না, এরা হচ্ছে ফড়িং পোড়া। এদের কাজ হচ্ছে মাছ খাওয়া। এরা খালে বিলে মাছ ধরে, আর ফসলি জমিতে পানি ওঠার পর যখন সেখানে মাছ চলে আসে, তখন রাতে ফসলি জমিতেও নাকি এদের দেখা যায়। তারা মানুষকে পথ ভুলিয়ে আর মাঝে মাঝে নাকি মানুষকে ফজরের আজান না দেওয়া পর্যন্ত ঘোরাতে থাকে। এই সবই বলা বলে করছিল তারা 4 জন। আর তারা এই বিষয়টা নিয়ে তেমন কিছু ভাবেও নি তখন। ওই দিন বেশ রাত করেই তারা ঘুমিয়েছিল, কিন্তু মোবারক চাচার ওই গেস্ট হাউসে বেশ অস্বস্তি লাগছিল। তার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সে এটা মনের ভুলই মনে করেন। তো যাই হোক, মধ্যরাতে মোবারক চাচার ওই লোক এনায়েত এর ঘুম ভেঙে যায়, কারণ সে অনুভব করে কেউ যেন তার পায়ে সুরসুরি দিচ্ছে। তিনি ভাবেন হয়তো সাপটা ভাবে, তাই সে পাশে থাকা হারিকেনের আলো বাড়ায়। সে তখন কিছুই দেখতে পায় না। এরপর তিনি আবারও ঘুমিয়ে পড়েন। সকাল হয়ে যায়। তারা দ্রুত ঘুম থেকে উঠে যান। মোবারক কাকা আরো 2 জন সহকারীর আসার কথা ছিল, যাদের বাড়ি ওই সুন্দরবনের আশেপাশে এলাকায়। তাদের নামও কাকা বলেননি। যাই হোক, তাদের আসতে দেরি হচ্ছে দেখে মোবারক কাকা, এনায়েত আর মৌজালি এই 3 জন মিলে চিন্তা করেন যে তারা বনের এক পাশে একটু ঘোরাঘুরি করবে, আর কিভাবে কি করা যায় সেই প্ল্যান হাতে কলমে বুঝে আসবে। তারা জঙ্গলে ঢুকবে না, কারণ বন্যপ্রাণীর ভয় আছে। সেদিন খাওয়া দাওয়া শেষে সকাল সকালেই তারা বেরিয়ে পড়েন, আর টলের মাঝিকে রান্না করার দায়িত্ব দিয়ে যান। তারা বের হওয়ার পর ওই গেস্ট হাউসে ওই মাঝি একাই থেকে যান। তিনি রান্নার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় তিনি খেয়াল করেন তার পিছনে কিছু একটা আছে। সে ইট দিয়ে চুলা তৈরি করছিল। তখন সে এটা খেয়াল করে। তিনি ভাবছিলেন হয়তো বিড়াল বা কুকুর এমন জাতীয় কিছু হবে। তিনি কি করেন, এই বিষয়টা একটুও অস্বাভাবিকভাবে তিনি নেননি, এবং এর মধ্যেই অন্য যে সহযোগীদের আসার কথা ছিল তারাও চলে আসেন। মোবারক কাকা তখন ওই গেস্ট হাউসের আশেপাশে থাকায় সে তাদের নিয়ে সময় নষ্ট না করে তার কাজে চলে যান। তখন আশেপাশের কিছু লোকজন, মানে জেলে লোকজন, তাদের দেখতে পায়। মোবারক কাকা তাদের বোঝান যে তারা মধু সংগ্রহ করতে এসেছেন। এই কাজ শেষ হলেই তারা এখান থেকে চলে যাবে।
সত্যি মোবারক কাকা প্রথম দিন জঙ্গল থেকে ফিরে বেশ ভালো পরিমাণের মধু নিয়ে আসেন। তারা নাকি একটা গাছও কেটেছিল, ছোট্ট একটা গাছ, সেটাই নাকি মৌচাক ছিল। তখন তারা সকলে গোসল করে এসে খাওয়ার জন্য তৈরি হচ্ছে। এমন সময় যখন খাবারের ঢাকনা ওঠানো হয় তখন সবাই অবাক হয়ে যায়, কারণ তারা দেখতে পায় ভাতের মধ্যে রক্ত পড়ে আছে। কিভাবে এমনটা হলো তা কেউ বুঝতে পারছিল না। তখন তারা সবজির ঢাকনা উঠায়, তখন দেখা যায় সবজির মধ্যে ধুলো আর বালু, আর ডালের মধ্যে মাছের আশে পরিপূর্ণ। এইটা দেখে সবাই খুব রেগে যান ওই মাঝির উপরে। কিন্তু মাঝি সকলকে বলে যে আমি কেন এমনটা করব, আমি নিজেও বুঝতে পারছি না কেন এমন হলো। সব কিছু বলার পর সবাই বুঝতে পারে হয়তো এটি কোনো দুষ্ট প্রাণীর কাজও হতে পারে। তখন তাদের মধ্যে যে নতুন এসেছে সে বলে, দেখুন এই বিল্ডিং অনেক দিন ধরেই বন্ধ, এই জায়গাটা আসলে ভালো না। তখন মোবারক কাকা বলে, এসব বাজে কথা, আমরা এখানে এতজন আছি আর এই দিনের বেলায় কি এইসব হয় নাকি? আসলে তখন মোবারক কাকা নিজেও এই বিষয়টা নিয়ে চিন্তা করছিলেন, কিন্তু তিনি কিছু প্রকাশ করলেন না, কারণ লেবাররা ভয় পেয়ে চলে যেতে পারে, তাহলে তার ব্যবসার ক্ষতি হয়ে যাবে। ওই দিন রাতে মোবারক কাকা আর তার দলের সবাই যখন গেস্ট রুমের 3 তলায় বসে তাস খেলছিলেন, এমন সময় তাদের একজন ওয়াশরুমে যাওয়ার জন্য নিচতলায় আসেন। তাদের থাকার জন্য ওই গেস্ট হাউসের একটি রুম খোলা ছিল, আর বাকি রুমগুলো সব তালা দিয়ে আটকানো ছিল। এই জন্য তাদের বাথরুমে যাওয়ার দরকার হলে ট্রলারের বাথরুম তারা ব্যবহার করত। ট্রলারটা একদম গেস্ট হাউসের সাথেই নদীতে বাঁধা থাকতো। ওই ব্যক্তি যখন একা একা চলে যায়, তারপর 10 মিনিট, 20 মিনিট, এক সময় প্রায় আধা ঘন্টা হয়ে যায়, কিন্তু তখন সে ফিরে আসে না। এইটা দেখার পর সবাই তাকে উপর থেকে ডাকাডাকি করে, কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায় না। তখন সকলেই নিচে নেমে ট্রলারের উপরে যায়। তারা দেখতে পায় সে ওয়াশরুম পর্যন্ত যায়নি, অথবা কাজ শেষে ফিরে আসার সময় ট্রলারের ডেকের উপর অজ্ঞান হয়ে সে পড়ে আছে। এইটা দেখে তারা দ্রুত তাকে ধরাধরি করে ওই গেস্ট হাউসের 3 তলা নিয়ে আসেন। তার জ্ঞান ফেরাতে চেষ্টা করা হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে, কিন্তু সবাই লক্ষ্য করেন ওই ব্যক্তি খুব ভয় পেয়েছে। কি হয়েছে তার কাছে সবাই জানতে চায়। সে বলে সে ওয়াশরুম থেকে বের হয়ে ফিরে আসবে। এমন সময় সে দেখতে পায় মোবারক কাকা, এনায়েত এবং মৌজি আলী আর আকবর নামের একজন এখানে বসে আছে ট্রলারের ছাদের ওপর। তারাও তাস খেলছে। তারা ওই ব্যক্তিকে ডেকে বলে, আসো আমরা এখানে বসে তাস খেলবো। ওই ব্যক্তি প্রথমে ওখানে যায় না। সে ডেকের উপর দাঁড়িয়ে বলে, আপনারা এখানে এই অন্ধকারে কেন বসে আছেন, আর এই চাঁদের আলোয় কিভাবে আপনারা তাস খেলছেন? আপনারা নিচে আসলে তো আমার সাথেই আসতে পারতেন। এই হলো ওই ব্যক্তি স্বাভাবিকভাবেই তাদের বলছিল, আর একটু একটু করে তাদের দিকে এগোচ্ছিল। ট্রলারের দিক থেকে ছাদ যে খুব বেশি উপরে তাও কিন্তু না, এক প্রকার লাফিয়ে ওঠা যায়। যাই হোক, যখন তাদের মধ্যে একজন বলে, আরে এমনি আসলাম, এখানকার সব কিছুই আমাদের, যেখানে মন চায় সেখানে বসেই আমরা খেলতে পারবো, তুমিও আসো। তখন ওই লোক বলে, তাহলে মাঝি কই, সে আসবে না? এই বলে তিনি 2 হাতে ভর দিয়ে লাফিয়ে উপরে উঠে তাদের কাছে যান। ওনারা তাকে বলছিল মাঝি নাকি খাবারের ব্যবস্থা করছে। তো যাই হোক, সে যখন তাদের কাছে যায় তখন সে ভয়ানক একটা জিনিস দেখে। তিনি দেখেন মোবারক কাকার হাত নেই, একজনের পা নেই, আর একজনের চোখ নেই। ভয়ানক বিবস্ব তাদের চেহারা। সে তার মুখের ভাষা হারিয়ে ফেলে। এর একটু পরেই তিনি দেখেন নদী থেকে ওই মাঝি রূপে একজন লাফিয়ে ট্রলারে উঠেছে। তার মুখে মাছের আদা খাওয়া একটা অংশ, তার সাথে কিছু মাছও আছে। সে তাদের দলের অন্যদের ওই মাছ দিয়ে বলে, খাও তোমরা, আর ওই বেটাকে এখানেই মেরে ফেলো। ওরা আমাদের জায়গা দখল করে বসে আছে, আর আমরা এখানে বসে আছি। তখন তাদের মধ্যে একজন বলে, আরে চুপ কর,
তখন তাদের মধ্য থেকে মোবারক কাকা রূপী সেই অবয়বটা তাকে একটা কাঁচা মাছ খেতে দেয়। বলে, শোন, তোরা এখান থেকে চলে যা। এই বলে ওই অবয়বটা তাকে জোরে একটা ধাক্কা দিয়ে ছাদ থেকে ট্রলারে ডেকে ফেলে দেয়। ওই ব্যক্তি তখন ওখানে জ্ঞান হারায়। তারপর মোবারক কাকারা এসে তাকে নিয়ে যায়। যাই হোক, এবার মোবারক কাকার মনে একটু ভয় হলো। তিনি ওই দিন রাতে তার দলের সকলকে নিয়ে বসলেন। মোবারক কাকা বললেন, দেখো, প্রথম দিনের ঘটনাতেই আমি বুঝতে পেরেছিলাম এখানে হয়তো কোনো সমস্যা আছে। কিন্তু দেখো, আমি সবে ব্যবসা শুরু করেছি, আমার গাছের প্রয়োজন, না হলে অনেক কাস্টমার নষ্ট হবে। ইতিমধ্যে কিছু টাকাও খরচ করেছি, এখন কি করি বলো? যদি তোমরা ভয় পেয়ে আমার কাজ উঠিয়ে না দিয়ে চলে যাও, তাহলে আমি খুবই বিপদে পড়ে যাব। তখন ওই ব্যক্তি বলে, যার সাথে এই ঘটনা ঘটেছিল, তিনি বলেন, আমি থাকতে রাজি না। কিন্তু অন্যান্যরা সবাই বলে, যাই হোক, যা হওয়ার হয়েছে, এখন মোবারক মিয়াকেও ওই কাজটা করে দেওয়া লাগবে। তখন তারা অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয় এই গেস্ট হাউসে তারা আর থাকবে না, তারা ট্রলারেই থাকবে। বনের মধ্যে ঘুরে ঘুরে কিছু গাছ নিয়ে তারা চলে যাবে। মোটামুটি মোবারক মিয়ার খরচটা যেন উঠে যায়, এই বিষয়ে সবাই একমত হলো। তবে ওই রাতেও তারা গেস্ট হাউসেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সেদিন রাতে মোবারক কাকা ঘুমের মধ্যে টের পান তাদের পাশে বসে কথা বলছে। তারা বলছিল, এদের সাহস অনেক, এদেরকেও এর আগে যারা এসেছিল তাদের মতো ধরে পানিতে ফেলবো। এই বিল্ডিংয়ের মালিক খুলনা থেকে ২৬ জন হুজুর এনে আমাদের তাড়ানোর চেষ্টা করেও তারা আমাদের তাড়াতে পারেনি, আর এরা এসে আমাদের জায়গা দখল করে। এই বলে মোবারক কাকাকে প্রচণ্ড জোরে একটা চড় দেয়। তিনি ধর্মর করে উঠে বসেন। মোবারক কাকা তার সাথীদের ঘুম থেকে ডেকে তোলেন এবং বলেন, আজকের রাতটা ঘুমাতে হবে না। তিনি সব ঘটনা সবাইকে খুলে বলেন। সেদিন তারা কেউই ভয়ে আর রাতে ঘুমায় না। এর পরদিন সকাল হতে না হতেই তারা সব কিছু গুছিয়ে নিয়ে ট্রলারে চলে আসেন। ট্রলার স্টার্ট দেবেন, কিন্তু দেখেন কোনো এক অজানা কারণে ট্রলারটি চালু হচ্ছিল না। আর সকালে প্রায় সবার গায়েই প্রচণ্ড জ্বর। আর প্রথম দিন যে ব্যক্তি ভয় পেয়েছিল সেই ব্যক্তি একটু বেশি অসুস্থ। তাই বাধ্য হয়ে মোবারক কাকা কি করেন, পাশের বড় একটা মাছের ঘের থেকে কিছু লোক ডেকে নিয়ে আসেন এবং ডুব দিয়ে দেখতে বলেন ট্রলারের পাখায় কিছু আটকেছে কিনা। তারা মোবারক কাকার কথা মতো ডুব দেন, কিন্তু ট্রলারের পাখা ছিল একদম ঠিক। তখন ওই ঘের থেকে এক মুরব্বী লোক আসে। তিনি বলেন, বাবা, আসলে ঘটনাটা কি বলেন তো? আপনারা এখানে অন্য কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন নাকি? আমাদের সত্যি কথা বলুন, সত্যি না বললে আমরা আপনাকে সাহায্য করতে পারবো না। তখন মোবারক কাকা তাদের সব ঘটনা খুলে বলেন। ঘটনা সব কিছু শুনে মোবারক কাকাকে ওই মুরব্বী বলেন, বাবা, আপনারা করেছেন কি? এইভাবে 2টি রাত কাটালেন। এখানে কোনো মানুষ আসুক তা তারা পছন্দ করে না। এই হোটেলের মালিক এখানে এত টাকা খরচ করেও তার ব্যবসা টিকাতে পারেনি। সে খুলনা শহর থেকে 26 জন আলেম নিয়ে এসে 7 দিন বসে প্রায় 500 বিঘার মতো জমির মধ্যে আমাদের ঘেরটে নিয়ে এই জায়গাটি সম্পূর্ণ বন্ধ করেছেন, কিন্তু কোনোই কাজ হয়নি। এই গেস্ট হাউসে এমন এমন অনেক ঘটনা ঘটেছে যে মানুষ আর এই জায়গায় বেড়াতে আসতো না, এবং আমাদের মধ্য থেকেও কেউ আর এদিকে আসে না। গ্রামবাসী তো আসেই না। আর অনেক দিন ধরে পরে থাকতে থাকতে এই গেস্ট হাউসে এখন তাদের থাকার জন্য উপযোগী হয়ে গেছে। এই গেস্ট হাউসে আমরা ঘের থেকে অনেক রাতে চিৎকার শুনতে পাই। অনেকে এখানে অনেক কিছুই দেখেছে, কিন্তু কেউই আসে না এদিকে। তখন ওই মুরব্বী তাদের একজন হুজুরকে নিয়ে আসতে বলেন, ট্রলারটিকে ঝাড়ফুঁক করিয়ে নিতে বলেন। মুরব্বী বলেন, ওই হুজুরকে দিয়ে আপনাদের ট্রলারটি ঝাড়ফুঁক করিয়ে নেন। তখন মোবারক কাকা তার কথা মতো
এক আলেমকে দিয়ে ওই ট্রলারটি সহ তাদের সবাইকে জারফুক দেওয়ানোর ব্যবস্থা করেন এবং অদ্ভুতভাবে এর পরপরই ট্রলারটি চালু হয়ে যায়। মোবারক কাকারা ট্রলার চালু হতেই ওখানকার মানুষদের কাছ থেকে বিদায় নিয়ে ওই ভয়ানক স্থানটি ত্যাগ করেন। তখন তারা একটা নতুন পরিকল্পনা করেন যে আমরা এখান থেকে আর অল্প কিছু গাছ কাটব, কিন্তু আমরা ট্রলার নিয়ে বেশি দূরে নোঙর করে ফেলব। ট্রলার চালক আর ওই অসুস্থ ব্যক্তি ট্রলারেই থাকবে, তারা রান্নাবান্না করবে। আর মোবারক কাকা, এনায়েত, মৌজালি আর আকবর এই গেস্ট হাউসের আশেপাশের এলাকায় কিছু গাছের মধ্যে থেকে অনেক বড় একটা সেগুন গাছ, যা তারা অনেক আগেই দেখে রেখেছিল, সেটা কাটার জন্য আসবে। আর সন্ধ্যা নামলে ওই ট্রলারটা আবার তাদের নিতে আসবে। এমন পরিকল্পনা করে তারা চলতে শুরু করেন। যখন তাদের দেখা ওই সেগুন গাছের কাছে আসেন, তখন মোবারক কাকা, এনায়েত এবং মৌজি আলী আর আকবর যন্ত্রপাতি নিয়ে ওখানে নেমে যায়। ট্রলারওয়ালা ওই ব্যক্তিকে নিয়ে অন্যত্র চলে যান। তখন মোবারক কাকা ওই সেগুন গাছের কাছে গিয়ে গাছ কাটার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় তাদের সকলেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং তারা সবাই সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে আর তাদের কিছুই মনে নেই। আর ওইদিকে ট্রলার চালক আর ওই অসুস্থ ব্যক্তি সন্ধ্যার পরপরেই ওখানে আসেন, কিন্তু কোথাও কোনো জনমানুষের শব্দ তারা শুনতে পান না। তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন এবং খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওনাদের চোখে পড়ে মোবারক কাকাসহ বাকি 3 জনকে। তারা সাথে করে যে যন্ত্রপাতি নিয়ে এসেছিল সেইগুলো কিন্তু তাদের সাথে ছিল না, আর তাদের দেখতেও কেমন যেন অদ্ভুত লাগছিল। কিন্তু যাই হোক, তারা ট্রলারে ওঠে আর ওই গেস্ট হাউসের দিকে যেতে বলে। ট্রলার চালক আর ওই ব্যক্তি তাদেরকে বলে, তোমাদের যন্ত্রপাতি কোথায়, আর এই রাতে ওই জায়গায় কেন যাব? তাদের নানা রকম বুঝিয়ে সুঝিয়ে ওই গেস্ট হাউসের দিকেই যেতে বলে বাকি 3 জন। তো যাই হোক, এক প্রকার নিরুপায় হয়েই তারা ওই গেস্ট হাউসে আবারও যায়। সেখানে পৌঁছে চালককে আর ওই অসুস্থ ব্যক্তিকে তারা সেই গেস্ট হাউসে নিয়ে যায়। রাত তখন প্রায় 9টা। তারা ওখানে পৌঁছে অবাক হয়ে যায়। তারা গেস্ট হাউসের দিকে তাকাতেই তারা দেখে গেস্ট হাউসটা যেন সেজে উঠেছে। চারদিকে প্রায় 10 ফুটের মতো লম্বা লম্বা মানুষ। তারা প্রায় 500 জনের মতো মানুষ দেখেছিল সেদিন। তাদের প্রত্যেকজনেই কিছু না কিছু কাজ করছিল। তখন তারা মোবারক কাকাকে বলে, এখান থেকে চলুন, এখানে তো অনেক মানুষ। মোবারক কাকা তাকে বলে, কোনো সমস্যা নেই, তোমরা আসো। তখন ওই অসুস্থ ব্যক্তি কিছুটা আন্দাজ করতে পারছিলেন এবং তিনি বলেন, আমরা ওখানে যেতে চাই না, প্রয়োজনে আপনারা যান, আমরা চলে যাব। তখন মোবারক কাকা হাসি দিয়ে বলে, কোথায় যাবি? তোদের সাথীদের নিয়ে যাবি না? এক প্রকার টেনে হেসড়েই নাকি ওই 2 ব্যক্তিকে তারা ওই গেস্ট হাউসের মধ্যে নিয়ে যান। তখন তারা দেখে ওই সময় নাকি ওই গেস্ট হাউসের সব ঘরগুলো খোলা ছিল। তাদের দোতলার একটা ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে 2 জন আরও অবাক হন, কারণ তারা দেখেন ওখানে আগে থেকেই মোবারক কাকা, এনায়েত এবং মৌজি আলী আর আকবরকে এনে রাখা হয়েছে। আকবর তখন অচেতন হয়ে মেঝেতে পড়েছিল, আর বাকি 3 জন ভয়ে গুটিসুটি হয়ে বসে আছে। তাদের দেখে মনে হচ্ছিল তারা সব কিছু শুনতে পায়, কিন্তু কিছু বলতে পারে না। যাই হোক, তখন তারা বুঝতে পারে তারা যাদের সাথে এসেছে তারা কেউই স্বাভাবিক মানুষ নয়। তাদের একটা ঘরে আটকে রাখা হয়েছিল। কয়েকদিন ধরেই তাদের নাকি জ্যান্ত মাছ খেতে দেওয়া হতো। প্রথম দিকে তারা না খেলেও ক্ষুধার জ্বালায় একসময় বাধ্য হয়ে তাদের এই মাছ খেতে হতো। অন্যদিকে মোবারক কাকার বাড়ি ফেরার দিন হয়ে যায় আরও 4-5 দিন আগে। তার সাথে যারা গিয়েছিল কারোরই কোনো খবর নেই। এক সময় বিষয়টা মোবারক কাকার ছেলের খটকা লাগে। সে তার বাবা ও সাথীদের খবর পাচ্ছিল না। তার মায়ের কাছে বিষয়টা বলেন, আর তখন তারা স্থানীয় থানায় খবর দেন এবং সব কিছু সত্যি করেই বলেন।
তার ছেলে কিন্তু জানতো যে তাদের গন্তব্য কোথায় এবং কী জন্য তারা যাচ্ছে। তাই পুলিশদের সাথে করেই তারা তার বাবাসহ অন্য সকলকে খুঁজতে চলে আসে। পুলিশ ওই স্থানে এসে ঠিকই সেই ট্রলারটা উদ্ধার করেন আর তাদেরকে অনেক খোঁজাখুঁজি করেন। প্রায় 2 দিন ধরে খোঁজার পরও তাদেরকে না পেয়ে তারা ভেবে নেয় তারা হয়তো বাঘের হাতে মারা গেছে। আর তারা ওই ঘেরের লোকদের কাছেও আগের কথা জানতে পারে। আর ওদিকে মোবারক কাকারা যখন দেখেন যে তাদের খোঁজার জন্য মানুষ আসছে, এইটা দেখতে পেতেন, কিন্তু তাদের সাথে কথা বলতে পারতেন না। তারা কোনো কথাই বলতে পারতেন না। আর সবাই ওই গেস্ট হাউসের তালা মারা দেখে ভাবেও নি যে এটার মধ্যে তারা আছে। তো যাই হোক, আশা ছেড়ে দেন মোবারক কাকার ছেলেরা। তারা চলে আসবে পরের দিন সকালে, কারণ এই রাতের মধ্যে এই বনের মধ্য দিয়ে নদীপথে যাওয়া সহজ না। তাই তারা ওই রাত ওইখানেই থাকেন। কিন্তু ওই দিন রাতে মোবারক কাকার ছেলে স্বপ্ন দেখেন কোনো একটা অবয়ব তার কাছে এসে বলে, তোর বাপ আমাদের কাছে, তোর বাপ আর তাদের দলের সকলকে আমরা আটকে রেখেছি। সে আমাদের বিরক্ত করেছে, তাও আমরা কিছু বলিনি। ওদের সমাধান করে পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওরা আমাদের একদল জিনের আবাসস্থল নষ্ট করতে চেয়েছে। তাদের আটকে রাখতে চাইনি, কিন্তু তাদের ছেড়ে দিলে তারা আবারও এমনই কাজ করবে। তুই তোর বাবার খোঁজ ছেড়ে দে, তোরা চলে যা। এবার কিন্তু তোরাও তোর বাপের মতো যন্ত্রণা করছিস। এই স্বপ্ন দেখে তার ছেলের ঘুম ভেঙে যায় এবং তিনি দেখেন তার সম্পূর্ণ শরীর ঘামে ভেজা। তিনি বুঝতে পারেন যে তাদের বাবাকে পুলিশের সহযোগিতা নিয়ে খুঁজে পাওয়া যাবে না। তাই সে পুলিশদের সাথে তার এলাকায় চলে যায়। আর ওই স্বরূপকাঠি থানা থেকে কিছুটা দূরে একটা মাদ্রাসা আছে, যার নাম সারসিনা দরবার শরীফ। যাই হোক, ওই দরবারের যিনি পীর সাহেব ছিলেন তাকে মোবারক কাকা আমির সাহেব বলে সম্বোধন করতেন। যাই হোক, আমির সাহেবের কাছে গিয়ে মোবারক চাচার ছেলে ও তার পরিবার সবকিছু খুলে বলেন আর তাকে অনুরোধ করে বলেন যেন এই বিষয়টার একটা সুরাহা করে দেন। তার অনেক ছাত্রজিন ছিলেন, তা এলাকার সকলেই জানত। ওই আমির সাহেব হুজুর মোবারক কাকার কাজের কথা শুনেই খুব রাগ করেন আর বলেন, যেহেতু এই মোবারক মিয়ার সাথে আবার কিছু গরিব দিনমজুর রয়েছে, তাদের জন্য আমি এই বিষয়টা দেখছি। কিন্তু তোমার বাবা যে উদ্দেশ্য নিয়ে ওই জায়গায় গিয়েছে, এই বিষয়ে আমি একেবারেই বরদাস্ত করি না। যাই হোক, শেষমেশে আমির সাহেব হুজুর তার জিন ছাত্রদের সাহায্য নিয়ে মোবারক কাকাদের সাথে কি হয়েছে সেটা জানার চেষ্টা করেন। কিছুক্ষণ পর আমির সাহেব হুজুর তাদের বলেন, তার ছাত্রজিনরা তাকে খবর দিয়েছে যে তোমার বাবা সহ সকলেই ভালো আছেন আর তারা জিনের আস্তানায় বন্দী আছে। তার জিনরা খবর এনেছে তাদের বিরুদ্ধে নাকি অনেক অভিযোগ করেছে ওই এলাকার জিনেরা। তারা তাদের বাসস্থান নষ্ট করেছে। তোমাদের বাবা ও তার দলের জন্য ওখানকার এক জিনের অনেক প্রয়োজনীয় জিনিস নষ্ট করে নাকি পানিতে ফেলে দিয়েছে। তাই তারা তাদের ছাড়বে না। আর তারা আমার জিনদের মাধ্যমে খবর পাঠিয়েছে আমি যেন এর ভেতরে না আসি, কারণ তারা খারাপ উদ্দেশ্যে ওখানে গিয়েছিল। এরপর আমির হুজুর বলেন, আমি 2 দিন পরে ওই গেস্ট হাউসে গিয়ে কিছু রিচুয়ালের মাধ্যমে তাদের মুক্ত করার চেষ্টা করব। এই 2 দিন আমার ছাত্ররা ওইখানে গিয়ে দুষ্ট জিনদের সাথে সখ্যতা করে তাদের ছাড়িয়ে আনার চেষ্টা করবে। যদি তারা তোমাদের স্বজনদের নিয়ে না আসতে পারে, তাহলে আমি গিয়ে তাদের নিয়ে আসব। তোমরা চিন্তা করো না, আল্লাহকে ডাকো, এই বিপদ কেটে যাবে। তো যাই হোক, 2 দিন পর আমির সাহেব হুজুর আর তার খাদেম এবং মোবারক কাকার ছেলে ওই স্থানে যান। হুজুর ওইখানে পৌঁছে আজান দিয়েছিল, শুধু ওই গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে। তাতেই নাকি ওই গেস্ট হাউসের তালা একাই খুলে যায়। আর তা শুধু মোবারক কাকা আর তার সাথী জিনরাই দেখেছে। মোবারক কাকা বলেন, হুজুর যখন আজান দিচ্ছিল তখন তারা জ্বালানা দিয়ে হুজুরকে আর অন্য মানুষদের দেখেছেন,
কিন্তু তাদের এমন একটা মায়াজাল দিয়ে আটকে রাখা হয়েছিল, তাদেরকে কেউ দেখতো না। আজান দেওয়ার সাথে সাথে জিনদের ওই প্রসাদ তছনছ হয়ে যায়, আর জিনের সর্দার হুজুরের কাছে ক্ষমা চায়। তারা তাদের ফিরিয়ে দেয়, কিন্তু ওই মুবারক কাকা সহ বাকি সবাই অজ্ঞান অবস্থায় ছিলেন। আর তাদের মধ্যে যে ব্যক্তি একটু অসুস্থ ছিল সে মারা যান, আর বাকি সবাইকে হুজুর জারফুকের মাধ্যমে আল্লাহ তাআলার রহমতে সুস্থ করে দেন। এটাই ছিল আমার ঘটনা। মুবারক কাকা আমাদের এলাকায় গাছের কাজের জন্য এখনো প্রায় আসেন। রিসেন্টলি তার কাছ থেকে আমি এই ঘটনাটি পেয়েছি। আর একটি মজার বিষয় কি জানেন, মুবারক কাকার সাথে যে এনায়েত ছিল তার বাড়ি আমাদের এলাকাতেই। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণাও কিন্তু আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।